আজকের বিশ্বে ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলার সাহস খুব কম দেশই দেখায়। যেখানে বিভিন্ন জাতি ও আন্তর্জাতিক সংগঠন এই ব্যাপারে নিশ্চুপ, ঠিক সেখানেই কাতার একমাত্র দেশ হিসেবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে এবং তাদের জন্য আওয়াজ তুলেছে। কিন্তু প্রশ্ন হলো, অন্যান্য আরব দেশগুলো কেন এভাবে নিশ্চুপ? কেন তারা পশ্চিমা বিশ্বের ইশারায় চলতে বাধ্য? এই গল্প শুরু হয় প্রায় 100 বছর আগে, যখন উসমানীয় সাম্রাজ্য তার শেষ সময় পার করছিল। সেই সময় মধ্যপ্রাচ্য ছিল একতার প্রতীক। কিন্তু ইউরোপীয় শক্তিগুলো, বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্স, মিলিতভাবে এই অঞ্চলকে বিভক্ত করার পরিকল্পনা করেছিল। সাইক্স-পিকো চুক্তির মাধ্যমে আরব অঞ্চলগুলোকে ছোট ছোট রাষ্ট্রে ভাগ করা হয় এবং তাদের উপর নির্ভরশীল শাসক বসানো হয়। এর ফলে ঐক্যের বদলে তৈরি হয় বিভক্তি, যা আজ পর্যন্ত বিদ্যমান। পশ্চিমা বিশ্ব শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক দিক থেকেও আরব দেশগুলোকে নিজেদের উপর নির্ভরশীল করে তোলে। তেল শিল্পের উত্থান ও পশ্চিমা দেশের বাজারে প্রবেশের কারণে এই দেশগুলো ধীরে ধীরে তাদের স্বাধীনতা হারাতে শুরু করে। কিন্তু কাতার কেন আলাদা? কারণ কাতার তার স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখেছে এবং তাদের জনগণের স্বার্থকে সবার আগে রেখেছে। আর এই কারণেই কাতার ফিলিস্তিন ইস্যুতে এত স্পষ্টভাবে কথা বলতে পারে, যেখানে অন্য দেশগুলো সম্পূর্ণভাবে নীরব। ফিলিস্তিনের জন্য আওয়াজ তোলা আজ শুধু এক দেশ বা জাতির দায়িত্ব নয়, এটা মানবতার দায়িত্ব। আর কাতার সেই দায়িত্ব পালন করে দেখাচ্ছে। তবে প্রশ্ন হলো, আমরা কি এই সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস দেখাবো? অটোমান সাম্রাজ্যকে পরাস্ত করা সহজ কাজ ছিল না। ইউরোপীয় শক্তিগুলো এটা ভালোভাবেই জানত। সরাসরি আক্রমণ করে তারা সফল হবে না, যতক্ষণ না সাম্রাজ্যের ভেতর থেকে ফাটল ধরানো যায়। সে অনুযায়ী তাদের নজর পড়ল আরবদের দিকে, কারণ তুর্কিরা প্রায় 400 বছর ধরে আরব অঞ্চলকে শাসন করে আসছিল। কিন্তু এত দীর্ঘ শাসনের পরও আরবরা কখনোই ওসমানীয় খেলাফতের বিরুদ্ধে বড় কোনো বিদ্রোহ করেনি। কেন? কারণ উসমানীয় খেলাফত নিজেকে তুর্কি সাম্রাজ্য হিসেবে নয়, বরং সমস্ত মুসলমানের খেলাফত হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তারা ধর্মীয় ঐক্যের এক প্রতীক হয়ে উঠেছিল, যা আরবদের মনে বিদ্রোহের ভাবনা আসতেই দিত না। তবে সময় বদলাচ্ছিল। উসমানীয় সাম্রাজ্যের শেষ সময়ে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করল, যা আরবদের মনে সন্দেহ ও অসন্তোষের বীজ বুনে দিল। ইউরোপীয় শক্তিগুলো ঠিক এখানেই সুযোগ খুঁজে পেল। অটোমান সাম্রাজ্যের শেষ সময়ে দুর্বলতার ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। সাম্রাজ্যকে রক্ষা করতে সর্বশেষ শক্তিশালী খলিফা সুলতান আব্দুল হামিদ প্রাণপণ চেষ্টা করেছিলেন। তার একমাত্র লক্ষ্য ছিল উসমানীয় খেলাফতের পতন ঠেকানো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সময়ে সাম্রাজ্য অর্থনৈতিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠিক এই সময়েই তুরস্কের ভেতরে জন্ম নেয় এক নতুন শক্তি, ইয়ং তুর্কো পার্টি। তারা ছিল আধুনিক চিন্তাধারার মানুষ, যারা খলিফার শাসন ব্যবস্থাকে পুরনো ও অপ্রয়োজনীয় বলে মনে করত। দিন দিন তাদের জনপ্রিয়তা বাড়তে থাকে, আর তারা এমন প্রভাবশালী হয়ে ওঠে যে এক সময় খুদ খলিফার ক্ষমতাকেও চ্যালেঞ্জ করতে শুরু করে। শেষ পর্যন্ত সেই দিন এলো যখন ইয়ং তুর্করা সুলতান আব্দুল হামিদকে সিংহাসন থেকে সরিয়ে দিল। তার পরিবর্তে তার ভাই মোহাম্মদ পঞ্চমকে খলিফা বানানো হলো। তবে এই নতুন খলিফা কেবল নামেই খলিফা ছিলেন। বাস্তবে তার কোনো ক্ষমতাই ছিল না। সমস্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ছিল ইয়ং তুর্কদের হাতে। এভাবেই শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এক সাম্রাজ্য ভেতর থেকে ধসে পড়তে শুরু করল। ক্ষমতার মোহ, আধুনিকতার নামে বিদ্রোহ আর অর্থনৈতিক দুরবস্থা মিলে একটি শক্তিশালী খেলাফতকে দুর্বল করে দিল। কিন্তু এই ঘটনাই শুধু ইতিহাস নয়, এটা ছিল এক নতুন যুগের শুরু, যেখানে পুরনো শাসন ব্যবস্থা বদলে যেতে শুরু করল।
তুরস্কে তখন এক নতুন যুগের সূচনা হতে চলেছে। ক্ষমতার কেন্দ্রে ছিল ইয়ং তুর্ক পার্টি। ইয়ং তুর্ক নামের একটি জাতীয়তাবাদী দল, যারা নিজস্ব তুর্কি পরিচয়কেই সবার উপরে রাখতে চাইছিল। কিন্তু তাদের এই জাতীয়তাবাদ সহজ ছিল না। তারা ইসলামকে আর দেশের সংখ্যালঘু সম্প্রদায় যেমন আর্মেনিয়ান, গ্রিক এবং আরবদের দুর্বলতার মূল কারণ হিসেবে দেখতে শুরু করলো। ইয়ং তুর্করা মনে করত তুরস্ককে উন্নতির পথে নিয়ে যেতে হলে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য থেকে বেরিয়ে আসতে হবে। তাই তারা খলিফা উপস্থিত থাকা সত্ত্বেও এমন পদক্ষেপ নিতে শুরু করলো যা তুর্কি সমাজকে পুরোপুরি পাল্টে দেবে। আরবদের ভাষা ও সংস্কৃতিকে দমন করার জন্য তারা তুরস্কে আরবি ভাষা শেখার উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করল। এতে দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব আরও বেড়ে গেল। শতাব্দীর পর শতাব্দী ধরে একসঙ্গে থাকা আরব ও তুর্কিরা একে অপরের প্রতি অবিশ্বাসী হয়ে উঠল। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ব্রিটিশরা ঠিক সেই জায়গায় আঘাত করল যেখানে ফাটল ধরানোর সুযোগ ছিল। ব্রিটিশরা আরবদের কাছে গিয়ে বলল, তোমরা তুর্কিদের অধীনে কেন থাকবে? তোমরা তো এক গৌরবময় জাতি। তোমাদের নিজস্ব একটি স্বাধীন রাষ্ট্র থাকা উচিত, আর সেই স্বাধীনতা অর্জনে আমরা তোমাদের পাশে আছি। ব্রিটিশদের এই প্রস্তাব ছিল এক বিষ মিশ্রিত মধু। আরবরা বিভ্রান্ত হয়ে পড়ল তাদের সামনে। একদিকে ছিল নিজেদের পুরনো ঐক্যের স্মৃতি, আর অন্যদিকে ছিল স্বাধীনতার লোভ, যা ব্রিটিশরা চতুরতার সঙ্গে তুলে ধরেছিল। ব্রিটিশরা জানত আরবদের নিজেদের পক্ষে টানতে হলে শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না। তাদের প্রয়োজন ছিল এমন একজন নেতা যার ডাকে সমস্ত আরব একত্রিত হবে এবং অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করবে। কিন্তু এমন একজন নেতা খুঁজে পাওয়া মোটেও সহজ ছিল না। অবশেষে খুঁজতে খুঁজতে ব্রিটিশরা ঠিক সেই ধরনের একজন মানুষকে খুঁজে পেল, শরীফ হুসাইন বিন আলী। তাকে শুধু আরবদের নেতা হিসেবে ভাবা নয়, বরং এক প্রতীক হিসেবেও দেখা হতো। কারণ শরীফ আল্লামা হুসাইনের পরিচয় ছিল অসাধারণ। তিনি ছিলেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, বনু হাশিম গোত্রের সদস্য। তার বংশের সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাহমাতুল্লাহি আলাইহির পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। এই পারিবারিক মর্যাদার কারণেই শরীফ হুসাইন ছিলেন আরবদের কাছে অত্যন্ত সম্মানিত ও বিশ্বাসযোগ্য। ব্রিটিশরা জানত যদি এই মানুষটি অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানায়, তবে আরবদের একত্রিত করা অনেক সহজ হবে। এভাবেই শুরু হলো একটি নতুন ষড়যন্ত্রের খেলা, যেখানে ধর্ম, জাতি এবং রাজনীতির মোড়কে বিদ্রোহের বীজ বপন করা হলো। ব্রিটিশদের লক্ষ্য ছিল পরিষ্কার। তারা আরবদের আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, যাতে অটোমান সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়। ব্রিটিশরা তার সঙ্গে একটি প্রলোভনমূলক চুক্তি করল। তারা প্রতিশ্রুতি দিল, যদি শরীফ হুসাইন উসমানীয় খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং আরবদের একত্রিত করেন, তবে খলিফাকে অপসারণের পর তাকে নতুন মুসলিম নেতা হিসেবে ঘোষণা করা হবে। শুধু তাই নয়, তারা আরও বলল ইরাক থেকে মিশর পর্যন্ত বিশাল অঞ্চল তার অধীনে থাকবে। ব্রিটিশদের এই প্রস্তাব শুনে শরীফ হুসাইন দ্বিধায় পড়েছিলেন। কিন্তু যখন তিনি এই প্রস্তাব মক্কার জনগণের সামনে তুলে ধরলেন, তখন জনগণ তার পাশে দাঁড়ালো। তাদের পূর্ণ সমর্থন পেয়ে তিনি বিদ্রোহের জন্য প্রস্তুত হলেন। আর এভাবেই শুরু হলো উসমানীয় খেলাফতের বিরুদ্ধে আরবদের বৃহত্তম বিদ্রোহ, যা ইতিহাসের পাতা বদলে দিতে চলেছিল। মক্কার পবিত্র ভূমি থেকে প্রথম বিদ্রোহের সূচনা হয়। শুরুটা ছিল ধীরগতির, কিন্তু কয়েক মাসের মধ্যেই বিদ্রোহের আগুন চারদিকে ছড়িয়ে পড়ল। সময়টা ছিল 1916 সাল, প্রথম বিশ্বযুদ্ধের চরম মুহূর্ত। অটোমান সাম্রাজ্য তখন চারদিক থেকে শত্রুদের আক্রমণের মুখে পড়েছিল। একদিকে রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স আর গ্রিসের মতো শক্তিধর দেশগুলো, আর অন্যদিকে নতুন করে যোগ হলো আরবদের বিদ্রোহ। তবে এই বিদ্রোহ ছিল কেবল আরবদের নয়, এর নৈপথ্যে ছিল ব্রিটেনের শক্তিশালী কূটনীতি।
ব্রিটিশরা শুধু অস্ত্র ও রসদ দিয়ে সাহায্য করেনি, তারা আরবদের পাশে দাঁড় করিয়েছিল এমন একজন ব্যক্তিকে যিনি বিদ্রোহকে গোপনে নিয়ন্ত্রণ করেছিলেন। তার নামটি ছিল টি.ই. লরেন্স, যাকে পরে লরেন্স অফ অ্যারাবিয়া নামে খ্যাতি দেওয়া হয়। লরেন্স ছিলেন এক বিস্ময়কর চরিত্র। তিনি ব্রিটিশ সরকারের একজন সাধারণ এজেন্ট হয়েও আরবদের মনে এমনভাবে প্রভাব বিস্তার করেছিলেন যে বিদ্রোহের দিক নির্দেশনা প্রায় সম্পূর্ণভাবে তার হাতে চলে গিয়েছিল। তার উপস্থিতি আরব বিদ্রোহীদের কাছে আশার প্রতীক হয়ে উঠল। বিদ্রোহ বাড়ার সঙ্গে সঙ্গে ব্রিটিশ পরিকল্পনাও এগিয়ে চলল নিখুঁতভাবে। এই বিদ্রোহ কেবল আরবদের মুক্তির লড়াই নয়, বরং অটোমান সাম্রাজ্যের পতন ত্বরান্বিত করার এক চতুর রাজনৈতিক চাল হয়ে উঠল। প্রথম বিশ্বযুদ্ধের মাঝখানে এই বিদ্রোহ অটোম্যানদের জন্য এক বিশাল ধাক্কা হয়ে দাঁড়ালো, যা তাদের টিকে থাকার সম্ভাবনাকে আরও ক্ষীণ করে তুলল। ব্রিটিশ এজেন্ট লরেন্স যখন আরবে পৌঁছালেন, তার একমাত্র লক্ষ্য ছিল এমন একজন নেতাকে বেছে নেওয়া যিনি বিদ্রোহকে সফলভাবে পরিচালনা করতে পারবেন এবং ব্রিটিশদের প্রতি বিশ্বস্ত থাকবেন। আরবদের ভবিষ্যৎ নেতৃত্বের চাবিকাঠি যাদের হাতে, সেই তিন ব্যক্তি ছিলেন শরীফ হুসাইনের তিন পুত্র আলী, আবদুল্লাহ এবং ফয়সাল। লরেন্স প্রতিটিকে পর্যবেক্ষণ করলেন, তাদের চিন্তাধারা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং ব্রিটিশদের প্রতি সম্ভাব্য আনুগত্য মূল্যায়ন করলেন। শেষ পর্যন্ত তিনি বেছে নিলেন ফয়সালকে, কারণ ফয়সালের মধ্যে তিনি এমন এক নেতাকে দেখতে পেলেন যিনি আরবদের বিদ্রোহকে সফলভাবে পরিচালনা করতে পারবে এবং ব্রিটিশদের স্বার্থকেও সুরক্ষিত রাখতে পারবে। ফয়সাল নেতৃত্বের দায়িত্ব নিয়ে ব্রিটিশদের সহায়তায় দ্রুত অগ্রসর হতে লাগলেন। ব্রিটিশ অস্ত্র, রসদ আর কৌশলগত পরামর্শে আরব বিদ্রোহীরা একের পর এক অটোম্যানদের অঞ্চল দখল করতে থাকল। কয়েক বছরের মধ্যেই অটোম্যান সাম্রাজ্যের বিশাল এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে এলো। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির সময়, এক সময় যা ছিল বিশাল এক সাম্রাজ্য, এখন সীমাবদ্ধ হয়ে পড়েছে মাত্র কয়েকটি অঞ্চলে। ব্রিটিশদের লক্ষ্য পূর্ণ হয়েছে, কিন্তু শরীফ হুসাইনের মনে তখন একটাই প্রশ্ন, এবার কি ব্রিটিশরা তাদের প্রতিশ্রুতি রাখবে? তিনি ভেবেছিলেন বিদ্রোহের পর ব্রিটিশরা তাকে সমগ্র আরবের নেতা ঘোষণা করবে, যেমনটা আগের চুক্তিতে বলা হয়েছিল। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ব্রিটিশদের কাছে শরীফ হুসাইন কেবল একটি হাতিয়ার ছিল, যা তারা প্রয়োজন শেষে সরিয়ে রাখবে। আর এভাবেই আরবদের স্বাধীনতার স্বপ্ন ধীরে ধীরে এক বিশ্বাসঘাতকতায় পরিণত হল। ইতিহাসের সবচেয়ে অদ্ভুত মোড় নেয় 1918 সালের পর। অটোম্যান সাম্রাজ্যের পতন হয়ে গেছে, আর শরীফ হুসাইন, যিনি ব্রিটিশদের সবচেয়ে বড় সহযোগী ছিলেন, মনে করেছিলেন এবার তার জন্য অপেক্ষা করছে এক উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ব্রিটিশরা নিজেদের কৌশল পাল্টায়। তারা আরবদের স্বাধীনতার প্রতিশ্রুতি ভুলে গিয়ে এক নতুন পরিকল্পনা করে ফেলে, বেলফোর ঘোষণা। এই ঘোষণায় তারা ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনা প্রকাশ করে। শরীফ হুসাইন যখন এ খবর পান, তার জন্য এটি ছিল এক বিশাল আঘাত। তিনি ব্রিটিশদের কড়া ভাষায় সতর্ক করেন এবং ইসরায়েল গঠনের তীব্র বিরোধিতা শুরু করেন। এদিকে তুরস্কে আরেক বিপ্লব ঘটে গেছে। মুস্তফা কামাল আতাতুর্ক ক্ষমতায় এসে অটোমান সাম্রাজ্যের শেষ খলিফা সুলতান আব্দুল মজিদকে ক্ষমতাচ্যুত করেন এবং পুরো খিলাফত ব্যবস্থার ইতি টানেন। পৃথিবীতে প্রথমবারের মতো কোনো মুসলিম খলিফা আর অবশিষ্ট থাকল না। এই শূন্যতা পূরণ করতে শরীফ হুসাইন নিজেকে মুসলমানদের নতুন খলিফা হিসেবে ঘোষণা করেন। কিন্তু ব্রিটিশরা এত সহজে তাকে সমর্থন দিতে রাজি ছিল না। শরীফ হুসাইনের জনপ্রিয়তা বাড়তে থাকায় ফ্রান্স দুশ্চিন্তায় পড়ে যায়। তারা ব্রিটিশদের সতর্ক করে দিয়ে বলে, তোমরা এমন একজনকে নেতা বানিয়েছ যার বংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে। যদি সে সত্যিই শক্তিশালী হয়ে ওঠে, তবে আমরা বড় বিপদে পড়ে যাব। এরপর থেকে ব্রিটিশরা ধীরে ধীরে শরীফ হুসাইনের প্রতি তাদের সমর্থন কমাতে শুরু করে। অথচ যেই মানুষটি ব্রিটিশদের জন্য নিজের সবকিছু বাজি রেখেছিল,
তাকেই শেষমেশ তারা একা করে ফেলে দেয়। ইসরায়েল গঠনের বিরোধিতা করে এবং ব্রিটিশদের সামনে দাঁড়িয়ে শরীফ হুসাইন আরবদের মধ্যে একজন প্রতীক হয়ে ওঠেন, কিন্তু তার পথটা ছিল ক্রমশ একা হয়ে যাওয়ার গল্প। একসময় শরীফ হুসাইন স্বপ্ন দেখেছিলেন আরবের জনগণকে একত্রিত করে একটি একক ও শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলার। তিনি ভেবেছিলেন অটোমান সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশরা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তাকে সমর্থন করবে এবং আরবদের ঐক্যবদ্ধ করে এক বিশাল রাষ্ট্র গঠনের সুযোগ দেবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ব্রিটিশরা বরাবরই উপনিবেশগুলোর সঙ্গে কূটনৈতিক প্রতারণায় পটু ছিল। তারা জানত শরীফ হুসাইন তাদের জন্য কাজ শেষ করে ফেলেছেন, এখন তার আর কোনো প্রয়োজন নেই। তাই তারা শরীফ হুসাইনের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিল এবং নতুন একজন নেতাকে সামনে নিয়ে এলো, আব্দুল আজিজ ইবনে সৌদ। ইবনে সৌদ ছিলেন এমন একজন ব্যক্তি যিনি ব্রিটিশদের প্রতিটি শর্ত মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ইবনে সৌদ ধীরে ধীরে ব্রিটিশদের সহায়তায় তার ক্ষমতা বাড়াতে শুরু করলেন। একসময় এমন পরিস্থিতি এলো যে শরীফ হুসাইন আর কোনোভাবেই এই শক্তির মোকাবিলা করতে পারলেন না। ইবনে সৌদের বাহিনী দ্রুততার সঙ্গে শরীফ হুসাইনের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোকে দখল করে নিল। ব্রিটিশরা তখন শরীফ হুসাইনকে গ্রেপ্তার করে সাইপ্রাসের একটি দূরবর্তী কারাগারে বন্দী করে রাখল। সেই কারাগারেই তার জীবনের শেষ দিনগুলো কাটে, একাকী, প্রতারিত এবং পরাজিত। তার স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে আরবের ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠনের সমস্ত চিন্তাভাবনা চিরতরে শেষ হয়ে যায়। অঞ্চলটি একক রাষ্ট্র হওয়ার পরিবর্তে ছোট ছোট দেশগুলোর মধ্যে ভাগ হয়ে গেল। প্রতিটি দেশের শাসনভার দেওয়া হলো সেই সব নেতাদের হাতে যারা ব্রিটিশদের প্রতি চিরকাল অনুগত থাকার শপথ করেছিল। এই দেশগুলো এতটাই দুর্বল করে রাখা হলো যাতে তারা কখনোই একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ হতে না পারে। ফলে তারা নিজেদের মধ্যেই বিভক্ত এবং বিবাদমান রয়ে গেল। ব্রিটিশদের কৌশল এখানেই শেষ নয়। আরব অঞ্চলগুলো বিভক্ত করার পর তারা আরও একটি বড় পরিকল্পনা হাতে নেয়। ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র ইসরায়েল গঠনের পরিকল্পনা তখন থেকেই শুরু হয়। বেলফোর ঘোষণার মাধ্যমে তারা ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলের জন্য একটি আলাদা রাষ্ট্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়। শরীফ হুসাইন ইসরায়েল প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করেছিলেন, কিন্তু তার অবস্থান তখন এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে ব্রিটিশদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনতে পারেননি। তার এই অবস্থান দেখে ব্রিটিশরা আরও বিরক্ত হয় এবং তাকে সমর্থন কমাতে শুরু করে। এদিকে ইবনে সৌদ এই ইসরায়েল প্রতিষ্ঠা নিয়ে তেমন কোনো আপত্তি করেনি, কারণ তার প্রধান লক্ষ্য ছিল নিজের ক্ষমতা সংহত করা। ব্রিটিশ সাম্রাজ্যের অবসান ঘটার পর এই অঞ্চলের ক্ষমতা চলে যায় আমেরিকার হাতে। আমেরিকা ব্রিটিশদের নীতি অনুসরণ করেই আরব অঞ্চলকে নিয়ন্ত্রণ করতে থাকে। যারা তাদের শর্ত মানতে অস্বীকার করত তাদের নির্মমভাবে পরাজিত করা হতো। ইতিহাস সাক্ষী, সৌদি আরবের বাদশাহ ফয়সাল, মিশরের মুরসি, লিবিয়ার গাদ্দাফি এবং ইরাকের সাদ্দাম হোসেন, এই নেতাদের সবাইকে একে একে হত্যা করা হয় বা ক্ষমতাচ্যুত করা হয়, যাতে বাকি আরব নেতারা কখনোই আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস না দেখায়। ব্রিটিশরা যেমন ভারতকে ভাগ করে দুই দেশে পরিণত করেছিল, ঠিক একইভাবে আরব দেশগুলোকেও ছোট ছোট অংশে বিভক্ত করে রেখেছিল। এর উদ্দেশ্য ছিল একটাই, তাদের মধ্যে এমন বিভেদ সৃষ্টি করা যাতে তারা নিজেদের মধ্যেই বিবাদে লিপ্ত থাকে এবং কখনোই ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে দাঁড়াতে না পারে। আজও সেই বিভক্তির ফলস্বরূপ আরব বিশ্ব একত্র হতে পারে না। প্রত্যেকটি দেশ নিজেদের স্বার্থে ব্যস্ত এবং পশ্চিমা প্রভাব থেকে মুক্ত হতে অপারগ। এভাবেই এক সময় যে অঞ্চলের মানুষ একটি স্বতন্ত্র ও শক্তিশালী রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, তারা বিভক্ত ও দুর্বল অবস্থায় রয়ে গেছে।